ওকে, আজকে আমরা হচ্ছে পরিপাকতন্ত্রের চ্যাপ্টারটা দেখবো। পরিপাকতন্ত্র আসলে কি জিনিস? তোমাদের আশা করি সবার সামনে বই আছে, আমি আগে বলছিলাম যে সবাই আগে একটু চ্যাপ্টারটার ওভারভিউ নিয়ে রাখবা। আশা করি সবাই নিছো। তো পরিপাকতন্ত্র কি জিনিস? এখানে দেখো তো কি বলতেছে। এটা হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জটিল অদ্রবণীয় খাদ্যবস্তু নির্দিষ্ট এনজাইমের সহায়তায় দেহের গ্রহণ উপযোগী দ্রবণীয় সরল ও তরল খাদ্য উপাদানে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পরিপাক বলে। আর এই পরিপাকে যে তন্ত্রটা অংশ নেয় সেটাকে আমরা বলতেছি পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র। মানে আমরা যা যা খাবার খাই, ওই খাবারগুলো তো ডিরেক্ট আমাদের শরীরে ঢুকে যায় না। ওগুলা হচ্ছে কোনো একটা বিশেষ প্রসেসে, এই যে জটিল খাদ্যগুলা, ওগুলা হচ্ছে বিভিন্ন এনজাইমের সহায়তায় হচ্ছে সরল এবং তরল খাদ্যে পরিণত হয়। আর এই যে প্রসেসটা, এটাকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি এটাকে পৌষ্টিক তন্ত্র, মানে সরি, প্রসেসটাকে বলতেছি পরিপাক। আর এই পরিপাকে যে যে যন্ত্রগুলা, ধরো যে যে মেশিন গুলা কাজ করতেছে, ওগুলাকে আমরা বলতেছি কি পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র। ঠিক আছে। এখন এই পরিপাক তন্ত্র, আমরা যে খাদ্য গ্রহণ করি এটা পরিপাক হয়, এটার প্রয়োজনটা কি? আর আমরা যে এই যে প্রত্যেকদিন অনেক কাজ করতেছি, অনেক কিছু করতেছি, এটার জন্য আমাদের শক্তি লাগে, তাই না? আমরা হাঁটতেছি, খাইতেছি, কথা বলতেছি, বিভিন্ন কাজ করতেছি, এটার জন্য আমাদের একটা শক্তি লাগে। মানে এই শক্তিটা আসে কই থেকে? শক্তিটা আসে এই খাদ্য থেকে। এখন খাদ্য আমরা যা খাই সেটাই তো ডিরেক্ট শরীরে চলে যাচ্ছে না। এই খাদ্যটাকে আমরা যাতে আমাদের ইউজেবল শক্তিতে রূপান্তর করতে পারি, সেজন্য হচ্ছে এই পরিপাকটা হয়। ঠিক আছে। এখন পরিপাকের জন্য হচ্ছে আমাদের কিছু জিনিস লাগে। আমরা হচ্ছে মানুষের ক্ষেত্রে কম দেখা যায়, তোমরা কুকুর দেখছো না? কুকুরের সামনে যদি তোমরা কোনো খাবার নিয়ে হাঁটাহাঁটি করো, তখন সে কি করে? আর জিহ্বা বের হয়ে যায় আর মুখ দিয়ে লালা পড়তে থাকে। এই যে লালাটা, এই লালাটা আমাদের কেন দরকার? লালাটা আমাদের দরকার হচ্ছে লালার মাঝে এনজাইম থাকে। এনজাইম কি জিনিস? এনজাইম হচ্ছে এমন একটা জিনিস যেটা এই খাদ্যের সাথে মিশে খাদ্যটাকে নরম করে, খাদ্যটাকে আমাদের হজমে সাহায্য করে। কিন্তু যখন আবার খাদ্যের সবকিছু শেষ হয়ে যায়, তখন এনজাইম যে আছে সে আবার যেমন ছিল তেমনই থাকে, তার কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে। এই যে এখানে হচ্ছে লেখা, আচ্ছা, লালা এনজাইমে আমরা একটু পরে যাব। এখন পরিপাকতন্ত্রে মোট, মানে টোটাল কোন কোন জিনিসটা থাকে? আমরা খাদ্য খাচ্ছি, তার মানে কি আমরা খাদ্য কিভাবে খাই? রান্না করা হয়, তারপর হচ্ছে আমরা এটা মুখে দিই, চাবাই, তারপর এটা আমাদের পেটে যায়, অনেক কিছু হয়, তারপর আমরা এটা আবার মলরূপে বের করে দিই। এই যে পুরো প্রসেসটা, এটাই কিন্তু হচ্ছে আমাদের পরিপাক। ঠিক আছে। আর এই পরিপাকের জন্য যে যে অঙ্গ, মানে যা কিছু আছে লাগে, তার সবই আমাদের পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র। আচ্ছা, এখন আসতেছে লালা বা এনজাইম। এনজাইম হচ্ছে যে কি করে বললাম, এ দেখো এখানে লেখা আছে। আহ হোপফুলি তোমরা আমার কার্সর দেখতে পাচ্ছ। লালা খাদ্যবস্তুকে পিচ্ছিল করে ও গিলতে সাহায্য করে। লালায় এক ধরনের অনুঘটক বা এনজাইম থাকে। এনজাইম হলো এমন একটি বস্তু যা খাদ্যবস্তুর সাথে মিশে রাসায়নিক ক্রিয়ায় সাহায্য করে, কিন্তু ক্রিয়া বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। তাহলে এনজাইম কি? এনজাইম হচ্ছে এমন একটা জিনিস, সে খাদ্যবস্তুর সাথে মিশে এবং বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন করে, কিন্তু সব রিয়াকশন অ্যাকশন করার পরে তার নিজের কোনো চেঞ্জ হয় না। এখন এনজাইম কাজ করার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা লাগে। এর থেকে বেশি বা কম তাপমাত্রা নির্ভে এনজাইম ঠিকঠাক কাজ করতে পারে না। যে কারণে হচ্ছে দেখবা যখন আমাদের জ্বর হয় তখন কি হয়, আমাদের হচ্ছে বডির টেম্পারেচার বেড়ে যায় না? তো ওই টেম্পারেচারে আবার এনজাইমটা ভালোভাবে কাজ করতে পারে না, সেজন্য আমাদের জ্বর হলে কি হয়, খাইতে ইচ্ছা করে না। ঠিক আছে। আচ্ছা, এখন বিভিন্ন আমাদের ওই যে লালা বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেসব এনজাইম নিঃসৃত হয়, এই এনজাইম, যে কোনো একটা এনজাইম একটাই কাজ করবে। যেমন কি,
ট্রিপসিন এনজাইম শুধু আমিষের উপর কাজ করবে, সে কিন্তু শর্করার উপর কাজ করবে না। এরকম বিভিন্ন এনজাইম আছে যেগুলা হচ্ছে একজন একজনের উপরই কাজ করে। যেমন আরো আছে, যেমন শর্করায় মল্টোজ থাকে। এই মল্টোজ ইতে কাজ করার জন্য আমাদের মল্টেজ এনজাইমটা কাজ করে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের মেন জিনিস পরিপাকতন্ত্রে চলে আসছে। পরিপাকতন্ত্র আসলে অনেক ইজি আর হচ্ছে ছোট একটা জিনিস, একদিনে শেষ করা সম্ভব যদি তোমরা চাও। তবে আজকে আই গেস আমরা পরিপাকতন্ত্রটা শুধু পড়বো, পরের দিন হচ্ছে ওটার রোগ টোগ পড়া যাবে। আচ্ছা, তাহলে পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র কি, কেন? এটা তো আগেই বলছি যে জটিল খাদ্যকে রাসায়নিক প্রক্রিয়া সরল শোষণ উপযোগী ও পানিতে দ্রবীভূত করার প্রয়োজন। এই কাজকে খাদ্যের হজম ক্রিয়া বা পরিপাক বলে। হজম করা সম্পন্ন হলে বিভিন্ন অঙ্গ নিয়ে গঠিত হয় পৌষ্টিক নালী বা পরিপাক নালী। এর সাথে রয়েছে কতগুলো জারক রস বা সাহায্য করে, যেগুলো যাই আমাদের মেইনলি জানতে হবে যে পরিপাকতন্ত্রে কি কি থাকে। এই যে ছবিটা, এটা দেখো তো, এখানে কি কি আছে। এখানে দেখা যাচ্ছে মুখগহ্বর, অন্ননালী, তারপরে এখানে কি ডায়াফ্রাম, পাকস্থলী, অগ্নাশয়, কোলন, ইলিয়াম, মলাশয়, পায়ুছিদ্র। এই সাইডে কি আছে? পিত্তথলি, যকৃৎ, পিত্তনালী, ডিওডেনাম, বৃহদান্ত্র, সিকাম, অ্যাপেন্ডিক্স। এই পুরা সবকিছু নিয়ে কিন্তু আমাদের পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র। ওকে, প্রথমে কি আছে? প্রথমে আছে মুখছিদ্র। এখানে যদি একটু দেখো, মুখছিদ্রে আমাদের কি আছে বলতো? মুখছিদ্র কোনটা? আমাদের এই যে এই জায়গাটা, এই এই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে মুখছিদ্র। ঠিক আছে। কারণ এখানে কি আছে আমাদের? উপরের ঠোঁট আছে, নিচের ঠোঁট আছে। এই দুইটা ঠোঁট দিয়ে আমরা কি করতে পারি? আমরা মুখকে এরকম হা করে বড় করতে পারি না? আবার আমরা চাইলে মুখটাকে এরকমও করতে পারি, আবার এরকমও করতে পারি, এরকম ছোটও করতে পারি। তো এই যে দুইটা ঠোঁট দিয়ে আমরা এই মুখছিদ্রের আকারটাকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে। তাহলে এটা প্রথম গেল মুখছিদ্র। আচ্ছা, এই এই মুখছিদ্র দিয়ে কি হয়? খাদ্য আমাদের পরিপাক নালীতে প্রবেশ করে। তারপর কি আছে? তারপর আছে মুখগহ্বর। মুখগহ্বর কি করে? মুখগহ্বরে আসলে কি আছে? মুখগহ্বরটা হচ্ছে এই যে আমাদের মুখছিদ্র, যেখানে হচ্ছে আমরা দুইটা ঠোঁট পাইলাম এবং ওইটাকে আমরা কন্ট্রোল করতে পারলাম ঠোঁট দিয়ে মুখছিদ্রটাকে। ওইটার পরের যে অংশটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে মুখ গহ্বর। কি বলতেছি? মুখ গহ্বর। আচ্ছা, এখানে কি কি থাকে? এখানে হচ্ছে সামনে দাঁত সহ দুটি চোয়াল দ্বারা মুখগহ্বর বেষ্টিত। তাহলে কি থাকে এখানে? যে দাঁত থাকে, এই দাঁত দিয়ে হচ্ছে আমাদের পুরো মুখগহ্বরটা সারাউন্ড করা। আচ্ছা, এটার উপরে রয়েছে তালু আর নিচে রয়েছে মাংসল জিহ্বা। এছাড়া দুই পাশে রয়েছে 3 জোড়া লালা গ্রন্থি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। কয় জোড়া লালা গ্রন্থি আছে আমাদের? 3 জোড়া লালা গ্রন্থি আছে। দেখো, এটা কিন্তু ভুল করে না। ঠিক আছে। আচ্ছা, খাদ্য দাঁত। আচ্ছা, এই যে আমরা বললাম দাঁত থাকে, তালু থাকে, জিহ্বা থাকে, আর কি কি থাকে? 3 জোড়া লালা গ্রন্থি। মানে এই দাঁতগুলা কি করে? দাঁত হচ্ছে খাদ্যগুলোকে ছোট ছোট করে পেষণ করে। পেলাম, দাঁত হচ্ছে পেষণে সাহায্য করে। জিহ্বা কি করে? স্বাদ গ্রহণ করে। ঠিক আছে। আর হচ্ছে খাদ্যবস্তুকে বারবার দাঁতের নিচে পাঠিয়ে চিবাতে সাহায্য করে। তাহলে জিহ্বার দুইটা কাজ কি কি? একটা হচ্ছে স্বাদ গ্রহণ করা, একটা হচ্ছে চিবাতে সাহায্য করা। আচ্ছা, তারপর লালা গ্রন্থি কি করে? লালা গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা খাদ্যকে পিচ্ছিল করে এবং গিলতে সাহায্য করে। ঠিক আছে। তাহলে লালারও দুইটা কাজ পাইলাম, লালা গ্রন্থির দুইটা কাজ পেলাম, একটা হচ্ছে খাদ্যকে পিচ্ছিল করা, একটা হচ্ছে গিলতে সাহায্য করা।
লালারসে এক ধরনের উৎসেচক বা এনজাইম আছে যা শ্বেতসারকে আংশিক ভেঙে শর্করায় পরিণত করে। এনজাইমটা কি করে? স্পেসিফিক্যালি বলা আছে শুধু শ্বেতসারকে শর্করায় পরিণত করে আংশিক ভেঙে। এখানে কিন্তু আমিষ, স্নেহ এসবের কোনো চেঞ্জ হয় না। ওকে। আচ্ছা, মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা কয়টা? 32টা। প্রত্যেকটা চোয়ালে 16টা করে থাকে। দাঁত আবার কয় প্রকার? দাঁত হচ্ছে 4 প্রকারের। কি কি? কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত আর পেশন দাঁত। কর্তন দাঁত কোনগুলা? এই যে সামনের আমাদের 4টা দাঁত, এই 4টা হচ্ছে কর্তন দাঁত, তাই তো? তারপর একটা কি? ছেদন দাঁত। এই যে এটা আর এদিকের এটা, কমলা রঙের যে দুইটা, এই দুইটা হচ্ছে ছেদন দাঁত। তারপরে কি? অগ্রপেশন দাঁত। অগ্রপেশন কোনগুলা? এই যে সবুজ রঙের এই দুইটা আর এই দুইটা হচ্ছে অগ্রপেশন দাঁত। আর লাস্টে কি? লাস্টে হচ্ছে পেশন দাঁত। পেশন দাঁত কোনগুলা? এই যে লাস্টের এই দুইটা, আসলে এই দুইটা নাই, তিনটাই হচ্ছে পেশন দাঁত। ওকে। এখন এই লাস্টেরটা আমি কেন প্রথমে ছেড়ে দিছিলাম? কারণ হচ্ছে এই যে দাঁতটা, এই যে দাঁতটা, এটা হচ্ছে সবার সবসময় থাকে না, এগুলারে বলা হয় আক্কেল দাঁত। কি বলে? আক্কেল দাঁত। এগুলার তেমন একটা প্রয়োজনীয়তাও নাই, আর থাকলে থাকে, না থাকলে নেই। ওকে, সবার থাকে না, কারো কারো থাকে। এগুলো উঠেও অনেক পরে। তাহলে কি কি পাইলাম? দাঁত পাইলাম 4টা। প্রথমে কি হচ্ছে? কর্তন দাঁত, তারপর হচ্ছে ছেদন দাঁত, তারপর এগুলা কি? হ্যাঁ, পেশন দাঁত। লাস্টে এগুলা হচ্ছে কি? শুধু পেশন দাঁত। আর এই যে নিচের এটা, এটা কি? আক্কেল দাঁত। Okay? তো এই 4টা টাইপের দাঁত পাইছি, আর একটা স্পেশাল দাঁত পাইছি যেটা আমরা বলতেছি কি? আক্কেল দাঁত। এখন দেখো তো কর্তন দাঁত কি করে? কর্তন দাঁত খাবারকে ছোট ছোট করে কাটে। ধরো তুমি একটা আপেল খাচ্ছ, তখন ওটাকে খাবা, কিভাবে খাবা? প্রথমে আমরা এই দাঁতগুলা দিয়ে কামড় দেয় না, কামড় দিয়ে একটা বাইট নেই। ওই কাজটাই হচ্ছে কর্তন দাঁত। ঠিক আছে। ছেদন দাঁতের কি করে? মাংস ও অন্যান্য শক্ত জিনিস ছিঁড়ে ও কাটে। অগ্রপেশন দাঁত কি করে? খাদ্যবস্তু চর্বণ আর পেশন করা যায়। মেইনলি আমরা চাবাই বা পেস্ট করি কিন্তু এই অগ্রপেশন দাঁত দিয়ে। আর পেশন দাঁত কি করে? চিবোতে বা পিষতে সাহায্য করে। এটা মোটামুটি সেম কাজ। আর এই যে কি বললো, এছাড়া অন্যান্য দাঁতের অনেক পরে গজায় আক্কেল দাঁত বলে পরিচিতি পেশন দাঁত। ওকে। তাহলে মুখগহ্বর গেল। মুখগহ্বর গেল। তারপরে কি আছে? গলবিল। গলবিল কি বলতেছে? মুখগহ্বরের পরেই এটার অবস্থান। এর মাধ্যমে খাদ্যবস্তু মুখগহ্বর থেকে অন্ননালী বা গ্রাসনালীতে যায়। গলবিল কোনো এনজাইম নিঃসৃত হয় না, তাই এখানে কোনো খাদ্যবস্তু পরিপাকও হয় না। ঠিক আছে। এখানে আসে তো দেখি গলবিল কোথায় কি করে। এখানে হচ্ছে গলবিল যেটা থাকতেছে। আচ্ছা, এখানে আমাদের আসলে পুরা জিনিসটার ছবি আঁকা নেই, এখানে হচ্ছে মুখগহ্বরটা আছে, তাই তো? মুখগহ্বরের পরে এই জায়গাটাই হচ্ছে আমাদের গলবিল। এখান থেকে আসলে দুইটা পার্ট হয়ে যাচ্ছে। আমাদের এই যে নাক, তোমরা হচ্ছে যখন শ্বসন করছো তখন তোমরা দেখছো যে এখান থেকে নাসা ছিদ্র, নাসা গহ্বর আসে, এবং নাসা গহ্বর থেকে এই গলবিলে এসে কিন্তু দুইটাই মিশে। দুইটা মিশে পরে আবার দুইটা আলাদা নালীতে চলে যায়। এটা যদি শ্বাসনালী হয়, তাইলে এটা হচ্ছে কি? অন্ননালী বা গ্রাসনালী। এই যে মাঝখানের জায়গাটা যেখানে হচ্ছে তোমাদের মুখগহ্বর আর নাসাগহ্বর এসে মিশে, ওটাকে আমরা বলতেছি কি? বলতেছি কলবিল। কি বলবো? কলবিল। আচ্ছা, ভালো কথা। তো বলবিলে এসে কি হয়? আমরা এই যে মুখগহ্বরে যা যা চাপাইলাম, যা পেস্ট করলাম, এটা এখানে আসে। এখান থেকে
হচ্ছে সে ডিসাইড করে যে সে শ্বাসনালীতে যাবে নাকি অন্ননালীতে যাবে। যেহেতু খাবার, সে কোন দিকে যাবে? সে অবশ্যই অন্ননালীতে যাবে, তাই তো? কিন্তু এই যে কলবিল, এখানে কোনো হচ্ছে তোমার লালাও থাকে না বা এনজাইমও থাকে না। যেহেতু এগুলা কিছু থাকে না, তার মানে এখানে কোনো ধরনের পরিপাক হয় না। ওকে, তাহলে এখানে কি হয়? এখানে খালি খাদ্যগুলা ট্রান্সপোর্ট হয়। কই থেকে কোথায় ট্রান্সপোর্ট হয়? মুখগহ্বর থেকে ট্রান্সপোর্ট হয়ে কই যায়? অন্ননালীতে যায়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে গলবিলের কাজ। গলবিলের কি কাজ তাইলে? মুখগহ্বর থেকে খাদ্যগুলোকে অন্ননালীতে নিয়ে যায়। তারপর দেখি অন্ননালী। অন্ননালীতে কি হয়? গলবিল ও পাকস্থলীর মাঝামাঝি জায়গায় এর অবস্থান। খাদ্যবস্তু এর ভেতর দিয়ে গলবিল থেকে পাকস্থলীতে যায়। তার মানে তোমরা বুঝতে পারতেছো, আসলে এই অন্ননালীরও হচ্ছে পরিপাকের থেকে ট্রান্সপোর্টেশনের কাজটা বেশি, তাই না? পরিষ্কার করে। এই যে এখানে গলবিল ছিল, গলবিল থেকে খাদ্যগুলা কই আসছে? এখানে আমাদের গলবিল ছিল, গলবিল থেকে খাদ্যগুলো আসছে ডিরেক্ট পাকস্থলীতে, তাই না? এই পাকস্থলীতে কিভাবে আসছে? এই যে একটা লাইন ছিল এখানে, এই লাইনের মাধ্যমে আসছে, তাই না? এই লাইনটার নামই হচ্ছে আমাদের কি? অন্ন নালী। এখানেও কোনো পরিপাক হচ্ছে না, এখানে কি হইতেছে? শুধু গলবিল থেকে খাদ্য ট্রান্সপোর্ট হচ্ছে কোথায়? পাকস্থলী বা স্টমাকে। তারপরে কি আছে? তারপরে দেখো পাকস্থলী, অন্ননালী ও ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে এর অবস্থান। গলবিল ও অন্ননালীর ক্রমসংকোচনের ফলে পিচ্ছিল খাদ্যবস্তু এখানে এসে জমা হয়। পাকস্থলীর আকৃতি হচ্ছে কিসের মতো? আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পাকস্থলীর আকৃতি ফলের মতো। এর প্রাচীর বেশ পুরু ও পেশিবহুল। পাকস্থলীর প্রথম ও শেষ অংশে পেশিবলয় রয়েছে। পাকস্থলীর প্রাচীরে গ্যাস্ট্রিক গ্রন্থি নামে প্রচুর গ্রন্থি থাকে। এখানে খাদ্য সাময়িক জমা থাকে। গ্যাস্ট্রিক গ্রন্থির পাচক রস পরিপাকে সাহায্য করে। আচ্ছা, এটা একটা সেই দিকে নিয়ে যাই, বুঝতে সহজ হবে। স্যার, দেখো এটার অবস্থান কোথায়? এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হচ্ছে তোমার অন্ননালী আর ক্ষুদ্রান্তের মাঝামাঝি। অন্ননালীটা কোথায়? অন্ননালী আমরা এখানে চিনছি। আর এই যে অনেক পেঁচানো 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 জিনিস দেখতেছো, এগুলা 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 এগুলা, এগুলা হচ্ছে ক্ষুদ্রান্ত। তো এই দুইটার মাঝে হচ্ছে থাকে কি? এই দুইটার মাঝে থাকে এই যে আমাদের পাকস্থলী। এই যেটার আমি সবুজ রং করতেছি, এখানে আমাদের পাকস্থলী থাকে। তাহলে পাকস্থলী কি হয়? গলবিল আর অন্ননালীর ক্রমসংকোচনের ফলে পিচ্ছিল খাদ্যবস্তু এখানে জমা হয়। আচ্ছা, তোমাদের হচ্ছে আমি একটা অ্যানিমেশন দেখাই। আচ্ছা, দেখতে পাচ্ছ?
আচ্ছা, এই যে এখানে দেখতে পারতেছো না কি হচ্ছে, ইসোফেগাসটা বারবার হচ্ছে, একবার বড় হচ্ছে আবার ছোট হচ্ছে। মানে কিরকম, এই যে জিনিসটা হচ্ছে, এই অন্ননালীটা কিন্তু এরকম স্ট্রেট থাকতেছে না, সে একবার হচ্ছে এরকম বড় হচ্ছে, তারপর আবার হচ্ছে এরকম ছোট হচ্ছে, আবার এরকম বড় হচ্ছে, আবার ছোট হচ্ছে। তো এই যে বড় হচ্ছে ছোট হচ্ছে, এর মাধ্যমে এই যে আমাদের খাবারগুলা হচ্ছে এখানে বড় হচ্ছে, তো এখান থেকে যখন এরকম ছোট হচ্ছে, এটা প্রেসার দিচ্ছে, এটা এরকম নেমে যাচ্ছে, আবার এই জায়গাটা বড় হচ্ছে, এখানে আসতেছে, আবার প্রেসার দিচ্ছে, আবার নেমে যাচ্ছে। ঠিক আছে? তো এইভাবে নামতে 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 কই এসে এই যে পাকস্থলীতে এসে যায়। পাকস্থলীর আকারটা কিরকম? পাকস্থলীর আকারটা হচ্ছে থলির মতো। এটার প্রাচীর, পাকস্থলীর অবশ্যই একটা প্রাচীর আছে, প্রাচীরের আকারটা কিরকম, এরকম তাই না? এরকম, এর একটা থলের মতো আকার। আর এটার এই যে প্রাচীরটা আছে, এই যে প্রাচীর, এই প্রাচীরটা হচ্ছে বেশ পুরু আর কি পেশিবহুল। এটার প্রথম আর শেষ অংশে কি আছে? পেশি বলয় আছে। এই পেশি বলয় গুলাকে কি বলা হয় জানো? পেশি বলয় গুলাকে বলা হয় স্ফিংক্টার। কি বলে? স্ফিংক্টার বলে। ঠিক আছে? পাকস্থলী, আচ্ছা, এই স্ফিংক্টারের মাধ্যমে এই যে এখানে একটা স্ফিংক্টার থাকে, এখানে একটা স্ফিংক্টার থাকে, এর উপরে হচ্ছে অন্ননালী, আর নিচে হচ্ছে ক্ষুদ্রান্ত। ঠিক আছে? এই অন্ননালী থেকে এসে যখন ঢুকি স্ফিংক্টারের মাঝ দিয়ে পেশি বল, সরি, পাকস্থলীতে ঢুকে এখান থেকে যখন বের হয়, এই স্ফিংক্টারের মাধ্যমে দিয়ে হচ্ছে ক্ষুদ্রান্তে চলে যায়। এখন ভালো কথা, পাকস্থলীতে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। কি থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থি। এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি হয় জানো? এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়, যেটা হচ্ছে এখানে থাকে। এখানে এসে যখন খাদ্যটা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাঝে পড়ে, তখন সে হচ্ছে বিভিন্ন রকম পরিপাক তার হয়, বিভিন্ন রকম পরিবর্তন। ঠিক আছে? আচ্ছা, তো এই পাকস্থলীতে কিছুক্ষণ হচ্ছে আমাদের খাবারটা থাকে, তারপর হচ্ছে সেটা আবার ক্ষুদ্রান্তে চলে যায়। আচ্ছা, ক্ষুদ্রান্ত দেখি ফেলি আমরা তাড়াতাড়ি। ক্ষুদ্রান্ত হলো পাকস্থলীর পরবর্তী অংশ। এটা পরিপাক নালীর সবচেয়ে দীর্ঘ অংশ। ঠিক আছে? তাইলে পরিপাক নালীর সবচেয়ে দীর্ঘ অংশ কোনটা? ক্ষুদ্রান্ত। এটা আবার তিনটা ভাগে বিভক্ত। আচ্ছা, এটা মনে হয় তোমাদের হোয়াইট বোর্ডে ছিল। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? জি। আচ্ছা, ঠিক আছে। দেখো, ক্ষুদ্রান্ত কি হচ্ছে? ক্ষুদ্রান্ত হচ্ছে পরিপাক নালীর সবচেয়ে দীর্ঘ অংশ। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। পরিপাক নালীর সবচেয়ে দীর্ঘ অংশ কোনটা? ক্ষুদ্রান্ত। দেখো, এটার নাম ক্ষুদ্র, কিন্তু এটা আবার হচ্ছে সবচেয়ে দীর্ঘ অংশ, মানে সবচেয়ে লম্বা অংশ। ঠিক আছে? ক্ষুদ্রান্ত আবার কয় ভাগে বিভক্ত? ক্ষুদ্রান্ত হচ্ছে তিন ভাগে বিভক্ত। কি কি এগুলার নাম? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। কি কি? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিওডেনাম কোনটা? হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ। পাকস্থলীর পরের অংশ, যেটা হচ্ছে দেখতে কিসের মতো? দেখতে ধ আকৃতি। পিত্তথলি থেকে পিত্তরস এবং অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস, এই নালীর মাধ্যমে, অগ্ন্যাশয় রস নালীর মাধ্যমে এসে এখানে খাদ্যের সাথে মিশতে থাকে। এর অংশগুলো পিত্ত, পরিপাকের অংশ নেয়। এখানে আমিষ, শর্করা, স্নেহ তিনটারই পরিপাক। ঠিক আছে? জেজুনাম কি? জেজুনাম হচ্ছে ডিওডেনাম আর ইলিয়ামের মাঝের অংশ। আর ইলিয়াম কি? ইলিয়াম হচ্ছে ক্ষুদ্রান্তের শেষের অংশ। ইলিয়ামের ভেতরের প্রাচীরে শোষণ যন্ত্র থাকে। কি থাকে? শোষণ যন্ত্র থাকে। এখানে ব্যাপন পদ্ধতিতে শোষণ কার্য সমাধানের জন্য প্রাচীর গাত্রে আঙুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে, এদের ভিলাই বা ভিলাস বলে। তোমাদের কিন্তু 1 মার্কের প্রশ্নে প্রায়ই আসে যে
বা বিলাই কৃতমাস। ঠিক আছে, এটা ভালোভাবে বলবো। কি ব্যাপন পদ্ধতিতে শোষণ কার্য সমাধার জন্য ইলিয়ামে আঙুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে, এগুলাকে ভিলাই বা ভিলাস বলে। ঠিক আছে, হজমের পর খাদ্যের সারাংশ ভিলাস গাত্র দ্বারা শোষিত হয়। আচ্ছা, ছবিতে যদি একটু দেখি, দেখো, এই যে ক্ষুদ্রান্ত্র, পাকস্থলীটা কোথায়? পাকস্থলী কিন্তু এই জায়গা পর্যন্ত শেষ, তাই না? এতটুকু হচ্ছে পাকস্থলী। আর এই এখান থেকে হচ্ছে শুরু আমাদের ক্ষুদ্রান্ত্র। ঠিক আছে, এখন ক্ষুদ্রান্ত্র কি বললো? ক্ষুদ্রান্ত্র হচ্ছে সবচেয়ে দীর্ঘ। ঠিক আছে, আবার এটার তিনটা পার্ট আছে, কি কি? ডিওডেনাম, জেজুনাম, আর হচ্ছে ইলিয়াম। কি কি? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। পাকস্থলীর পরে এই যে একটা বাঁকা একটা পার্ট, এই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে ডিওডেনাম। কি বলতেছি? ডিওডেনাম। এখানে কি হয়? এটা হচ্ছে আমাদের লিভার। এই যে এই উপরের পার্টটা, এই যে এইটা, এটা হচ্ছে আমাদের লিভার বা যকৃৎ। হ্যাঁ, যকৃতের নিচে এখানে হচ্ছে আমাদের পিত্তথলি। পিত্তথলিতে কি থাকে? পিত্তথলিতে থাকে পিত্তরস। কি থাকে? পিত্তরস। এই পিত্তরস হচ্ছে এখান থেকে ডিওডেনামে। আবার এই যে আমাদের ক্ষুদ্রান্তের পেছনে হচ্ছে এখানে অগ্নাশয় থাকে, যেটা এরকম পাতার মতো দেখতে। কিসের মতো? পাতার মতো। পাতার মতো এই যে অগ্নাশয়, এই অগ্নাশয়ে আবার কি থাকে হচ্ছে তোমার অগ্নাশয় রস। কি থাকে? অগ্নাশয় রস। এই অগ্নাশয় রসটাও অগ্নাশয় থেকে এরকম একটা লাইন দিয়ে, অগ্নাশয় রসটা এখানে একটা লাইন দিয়ে হচ্ছে ডিওডেনামে পড়ে। ঠিক আছে, এই পিত্তরস আর অগ্নাশয় রস হচ্ছে ডিওডেনামে এসে খাদ্যের সাথে মিশে। তাইলে এখানে কি হয়? এখানে হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ পদার্থ সবকিছু এখানেই ডাইভার্ট। ঠিক আছে, তারপরে ডিওডানামের পরে হচ্ছে এখানে জেজুনাম থাকে, আর জেজুনামের পরে হচ্ছে আমাদের ইলিয়াম থাকে। এই যে পেঁচানো 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 জিনিস, এটা হচ্ছে ইলিয়াম। এখানে কি হয়? এখানে ব্যাপনের মাধ্যমে আমাদের শোষণ প্রক্রিয়াটা শুরু হয়, মানে যে খাদ্য থেকে আমরা শক্তি শোষণ করি না, সেই শোষণটা শুরু হয় কিসের মাধ্যমে? ব্যাপনের মাধ্যমে। আর এই শোষণটা করার জন্য এখানে কি থাকে? আঙুলের মতো প্রক্ষেপিত অংশ, যেগুলোকে আমরা বলি হচ্ছে বিলাস বা বিলাই। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমাদের গেল ক্ষুদ্রান্ত্র। আর হচ্ছে বৃহদান্ত্রটা একটু তাড়াতাড়ি করে শেষ করে নাও, 3 মিনিট আছে ইয়ের টাইম। তাহলে ক্ষুদ্রান্তের পরেই হচ্ছে বৃহদান্ত্র শুরু হয়। ইলিয়াম থেকে বায়ুপথ পর্যন্ত বিস্তৃত থাকে। ক্ষুদ্রান্ত ও বৃহদান্ত্রের সংযোগস্থলে একটা বাল্ব বা কপাটিকা থাকে। লম্বায় এটা ক্ষুদ্রান্ত থেকে ছোট, কিন্তু ভিতরের ব্যাস ক্ষুদ্রান্তের ভেতরের ব্যাস থেকে বড় থাকে। বৃহদান্ত্র আবার তিনটা ভাগে বিভক্ত। কি কি? সিকাম, কোলন, মলাশয়। মলাশয় হচ্ছে বৃহদান্ত্রের শেষ প্রান্ত। এটা দেখতে কতটা থলির মতো। খাদ্যের অপাচ্য ও অহজমকৃত অংশ এখানে মলরূপে জমা হয়। তাহলে কি হয়? লাস্ট ছোট একটা পার্ট রয়েছে, দেখে নাও। এই যে এই পার্টটা, এটা তো ক্ষুদ্রান্ত বললাম, মাঝখানের প্যাঁচানো। এখান থেকে এই যে পার্টটা গেছে ক্ষুদ্রান্তের চারদিকে করে একটু কালো করা, এই পুরা পার্টটা হচ্ছে কি? এটা হচ্ছে বৃহদাংশ। এটার নাম কি? বৃহদাংশ। এটা হচ্ছে মানুষের ক্ষুদ্রান্ত থেকে বায়ুপথ পর্যন্ত বিস্তৃত। এটারও আবার কি আছে? তিনটা পার্ট আছে। কি কি? সিকাম, কোলন, মনে থাকে না? হ্যাঁ, প্রথমে সিকাম। ঠিক আছে, সিকাম, কোলন, মলাশয়। এই যে বৃহদান্ত্রটা, এটা কিন্তু লম্বায় ক্ষুদ্রান্ত্র থেকে ছোট। ঠিক আছে, নামে বড় কিন্তু ক্ষুদ্রান্ত থেকে লম্বায় ছোট। আবার এটার ব্যাস কিন্তু
বড়। কার ব্যাস বড়? বৃহদান্ত্রের ব্যাস বড়। তাহলে এর মধ্য দিয়ে খাদ্য হচ্ছে যায়। এখানে মেইনলি হচ্ছে তোমাদের বইয়ে যদিও লেখা নাই, তুমি জেনে রাখো, এখানে মেইনলি পানি শোষণ হয়। কি হয়? পানি শোষণ। মানে পানি শোষণ হয়ে এই সিকাম কোলন হয়ে লাস্টে এই জায়গাটা, এটা হচ্ছে মলাশয়। এখানে যেগুলো আমরা আর শোষণ করতে পারি না সেগুলো হচ্ছে এসে এখানে জমা থাকে। আর হচ্ছে লাস্ট পার্ট মলদ্বার বা বায়ু, এটা হচ্ছে পরিপাক নালীর শেষ প্রান্ত। এখানে পরিপাক নালী দেহের বাইরে উন্মুক্ত। এই হচ্ছে তোমাদের পরিপাক গ্রন্থি বা পরিপাক তন্ত্র মেইন জিনিসগুলো। এছাড়াও হচ্ছে কয়েকটা তোমার অ্যাডজাসেন্ট জিনিস থাকে, যেটা হচ্ছে যকৃৎ, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি আর বৃহদান্ত্রের মাঝে আরো কিছু জিনিস। এখন তোমরা হচ্ছে এই জিনিসটা ভালোভাবে পড়বা। কি কি আছে? মুখগহ্বর, অন্ননালী, তারপরে কি পড়লাম, পাকস্থলী, আহ ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, পাইপট। এগুলো তোমরা হচ্ছে আবার পড়ে রাখবা। নেক্সট দিন হচ্ছে তোমাদের বাকিটুকু পড়ানো হবে। আজকে এতটুকু।